স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মনের কোণে নতুন ঝড়ের আভাস। কি চাইছে ওই মানুষটা? এত মানুষের মাঝে তাকে ধরা এখন বিপদের আগাম বার্তা। পাভেল কাছে এসে দাঁড়ায় ততক্ষণে। স্যার, নোমানের খোঁজ পেয়েছে। সাহাদ বিস্ময় নিয়ে বলে, কোথায়? মৌলভীবাজার। প্রসিড। ইয়েস স্যার। গন্ধরাজ লেবু গাছের আশেপাশটা সুগন্ধে মোমো করছে। অনুষ্ঠানের নাচ গান ভালো লাগছে না, বুকের ভেতরটা হু হু করে উঠছে থেকে থেকে। সামনে তারা ভিলার ব্যক্তিগত চৌবাচ্চা। বিকেলের ছায়া পড়েছে পানিতে। সিঁড়ি বেয়ে কয়েক সিঁড়ি নিচে বসলো তাহি। পানিতে নিবদ্ধ নেত্রদয়। অক্ষিকল ঘেঁষে নেমে পড়ল পানি। অক্ষিজোড়া সব এগে বুঝে গেল। মনে হলো পাশে কেউ বসেছে। একা থাকলে রাশেদকে খুঁজে পায় দুজনের মাঝে। কারো উপস্থিতি পেয়ে তাহি আনমনে বলে উঠল, এইভাবে ফেলে গেলে আমাকে আর তো পারছি না ভুলে থাকতে। জানো রাশেদ, ভাইজান প্রায় বলে জীবনটা সাজাতে। বকে ধমকে কথা বলা বন্ধ করে দেওয়া মাঝে মাঝে মানুষটাও আমি বসে আছি তোমাকে আগলে। কোনো শব্দ আসে না আশপাশ থেকে। আসবে কি করে? এটা তো তাহির ভ্রম যে পাশে রাশেদ বসে আছে। তাহি পুনরায় বলে, আমার মাঝে মাঝে দম আটকে আসে রাশেদ। তোমার ইউনিফর্ম বুকে নিয়ে বসে থাকি, তোমার জিনিসপত্র এলোমেলো করে আবার গোছাই। চলে যদি যাবেই, এলে কেন আমার জীবনে? এত ভালো কেন বাসলে? 1 বছরে এইটুকু বুঝতে দিলে না তুমি না থাকলে অশুভ শক্তি আমাকে গ্রাস করে ফেলবে তোমার অনুপস্থিতিতে। সারাক্ষণ মেতে থাকতে মজা দুষ্টুমিতে। থেমে গেল তাহি। বুক ভরে শ্বাস নিয়ে চোখ খুলে মাথা সোজা করে বসে ঘাড় ফেরাতেই দেখতে পেল পাশে বাস্তবিক পক্ষে বসে আছে কেউ। কিছুটা ভয় পেয়ে ভালো করে লক্ষ্য করে দেখে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পুরুষালী কণ্ঠ বলে ওঠে, অতীত ততক্ষণ সুন্দর যতক্ষণ আপনি তাকে মনের মাঝে পুষে বেঁচে থাকার প্রেরণা বানাবেন। দুঃখ বিলাসে অতীত আপনাকে গুমড়ে মারবে। ভাইজানের কথা শুনে জীবন সাজিয়ে নিলেই পারেন। হয়তো আপনার অতীত ও আপনার ভালো চেয়েছে। তাহি খেপে এসে কলার চেপে ধরে চোখ রাঙিয়ে বলে উঠল, যা বোঝা না তাই বলবে না, ছোট ছোটর মতোই থাকো। যেভাবে কলার ধরেছেন, লোকে ভাববে আপনি আমাকে নিজের কাছে টানছেন। তাহি কলার ছেড়ে দিল চমকে গিয়ে। আশেপাশে নজর দিয়ে ঢোক গেল। লিমন মুচকি হেসে বলে উঠল, দেখলেন, আমি অতটাও ছোট নই। ছোট হলে আপনি ভয় পেতেন না। সামনে হাত বাড়িয়ে দেয় লিমন হ্যান্ডশেক করার ভঙ্গিতে। আমি লিমন, ভাইজানের মেজ চাচার ছেলে। আপনার মতো বাবা নেই আমার। আপনার অভিভাবক যেমন বড় ভাইজান, আমারও ঠিক তেমন। ভয় পাবেন না, আমি নিরাপদ আপনার জন্য। ভাইজানের ছত্রছায়ার মানুষ হয়েছি। একটু দুষ্টু, একটু অসভ্য নই। ফ্রেন্ডস হবেন আমার ডাক্তার সাহেবা। তাহি রেগে গিয়ে বলে উঠল, কোষে 2টা চট দিব, ঠিক হয়ে যাবে। বয়স কত তোমার? 25। আমার 28। ফাইজলামি পেয়েছো? শুনেছি মেয়েদের জ্বালাতন থেকে শুরু করে ফ্লাটিং, ইপটিজিং কিছুই বাদ যায় না তোমার কর্মের লিস্ট থেকে। এখন এসেছো আমার সাথে ফ্লাটিং করতে। এক চড়ে দাঁত ফেলে দিব। ভাইজানকে বলবো না, আমি নিজেই তোমার জন্য 100। ফাজিল। হন হন করে হেঁটে চলে গেল তাহি। অবাক হয়ে সামনে চেয়ে রইল লিমন। আশ্চর্য, এত রিয়াক্ট কেন করলো? হুঁশ ফিরে এলে নিজে নিজে বলল, বাপরে, কি এমন বললাম? আমি কথা বললে কি মেয়েরা ভাবে আমি টিজ করতে আসছি? হাই কপাল। গোধূলির আলোয় ছেয়ে গিয়েছে আকাশ নীলিমা। সন্ধ্যা আসন্ন। অনুষ্ঠান বাড়ির হইচই কমেছে। নিষাদ এবং নববধূ পরের দিন যাবে। বাড়ির ছেলেরা ড্রয়িং রুমে নাস্তা সারছে। শাহাদের 2 চাচা এবং বাবা ফুফুরা আলোচনা করছে কে কখন ফিরবে। শাহাদের মাঝেই বলে উঠল, আব্বু, আমি একটু পরে বের হব আপনাদের বৌমাকে নিয়ে। সুলতানা কবির চমকে উঠে রায়হান সাহেবের দিকে তাকালো। রায়হান সাহেব বোঝালো সে কিছুই জানে না। শাহাদ কফি শেষ করে সুলতানা কবিরকে বলে, মজুমদার বাড়ি যাব,
ফারাকে একবার দেখে নেওয়া দরকার। ভাবছি বাবা মায়ের কবর জিয়ারত করে আসা দরকার, যা এত বছরেও করিনি। রায়হান সাহেব মাথা নেড়ে বললেন, এটা ঠিক বলেছ, কাজটা অনুচিত হয়েছে। তা ও বাড়িতে জানিয়েছো তোমরা যাবে? মহিন জানে? ফারা জানিয়েছে। আরও আগে বের হতে, রাত হয়ে আসছে তো। বেরিয়ে পড়ো তাহলে। শাহাদ মাথা নেড়ে উঠে পড়ল নিজের কামরার উদ্দেশ্যে। শাহাদ উঠে পড়ার পর সুলতানা কবির ফিস ফিস করে বললেন, ছেলের বুদ্ধি ঠিক জায়গায় এসেছে, বুঝলে? রায়হান সাহেব মুচকি হাসলেন। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে যাওয়াতে সিঁড়িতে শাহাদ আটকে গেল। পকেট হাতড়ে ফোন বের করার আগেই কেউ পিছন থেকে জড়িয়ে ধরল। শরীরে অনাকাঙ্ক্ষিত ঝাঁকুনি অনুভব করে নিজেকে দৃঢ় করে পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত করল। তীব্র অস্বস্তিতে গা গুলিয়ে উঠল। কি হচ্ছে অনুভব করতে চাইল। শার্টের উপরের বাটনটা খুলে ফেলল। হাত প্রবেশ করলো শাহাদের উন্মুক্ত বুকে। পুনরায় হাত বের করে শাহাদের পিঠে হাত বুলিয়ে শব্দ করে চুমু খেয়ে নেমে পড়ল। পুরো ঘটনা শাহাদ নীরব থেকে পর্যবেক্ষণ করল। মিনিট 5 অতিক্রম হলো। শাহাদ ঠায় দাঁড়িয়ে আগের জায়গায়। আচমকা বিদ্যুৎ চলে এলো। এখনো 2 পা 2 সিঁড়িতে অবস্থান করছে। পুরো ঘর পুনরায় আলোকিত। মস্তিষ্ক সচল হতেই মাথায় খেলে যাচ্ছে অসংখ্য প্রশ্ন। নিচ থেকে মঞ্জিলা জোরে বলল, কিরে বাবা, তুই এখনো সিঁড়িতে? সবাই নিচে একসাথে হয়ে গেল আচমকা। বিদ্যুৎ যাওয়া আসার মাঝে প্রায় 15 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়েছে। শাহাদ আগের জায়গায় দাঁড়িয়ে থাকাতে সকলে অপ্রতিভ। তড়াক করে উঠল শাহাদের মস্তিষ্ক। সকলের সামনে শার্টের সব কটা বাটন খুলে ফেলে শরীর উন্মুক্ত করে ফেলল। উপরের রুম থেকে দিয়া, তাহি, মনিকা, শেফালি বেরিয়ে সিঁড়ির গোড়ায় এলো। নিচে বাকিরা উপস্থিত। শার্ট খুলে আড়াল করে ফেললো কিছু একটা। উপরে পা বাড়িয়ে বলল, ফুপি, মনে হলো পিঠে খারাপ কিছু লেগেছে, জ্বলছে, চুলকাচ্ছে। গোসল করে আসি। অন্ধকারে হয়তো কিছুতে কামড় দিয়েছে কিনা কে জানে। সুলতানা কবির হুড় হুড় করে উপরে উঠতে আসলে বাধা দেয় শাহাদ। আম্মু ঠিক আছে, গোসল সেরে আসছি। এমনিতেই সারাদিন গরমে ঘেমে গেছি। উপরে উঠে দিয়ার দিকে তাকিয়ে বলে, ফারা, রুমে আসো। দিয়া মাথা নেড়ে এগিয়ে গেল পিছু পিছু। শাহাদ রুমে ঢুকেই ট্রলি বের করে ঘরমাক্ত শার্ট ব্যাগে ঢুকিয়ে ফেলল। প্রয়োজনীয় কাপড় বের করে গোসল করার জন্য পুকুরে যাবে ভেবে দিয়াকে বলল, আমার সাথে আসো, আমি একা যাওয়ার সাহস পাচ্ছি না ফারা। দিয়া শাহাদের কাছে হতবাক হয়ে তাকিয়ে আছে। মাথা নেড়ে বলল, আমার হাতে দিন আপনার কাপড়। উন্মুক্ত শরীরে পরনের প্যান্ট পরে গায়ে টাওয়াল পেঁচিয়ে দিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। নিচে সকলে উপস্থিত। রায়হান সাহেব প্রশ্ন করল, কোথায় যাও তোমরা এই অবস্থায়? শাহাদ অস্বস্তি নিয়ে বলল, আব্বু, পুকুরে যাচ্ছি, আমি গোসল করবো। আমার অস্বস্তি লাগছে। রায়হান সাহেব মাথা ঝাঁকাতেই দ্রুত গতিতে বেরিয়ে গেল শাহাদ। দিয়া পেছন পেছন ছুটল। সুলতানা কবির অশ্রুসিক্ত চোখে সকলের সামনেই বলল, কি হাসি মুখে ছিল ছেলেটা আমার, কি হলো কিছুক্ষণের মধ্যে? কিসের নজর লাগলো আমার বাবুর উপরে? আকস্মিক শাহাদের এমন পরিবর্তন পুরো পরিবারকে ভাবাচ্ছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে নিশ্চিত, যা কখনো হয়নি। শাহাদ এখনো প্রকৃতপক্ষে ভীষণ বিচলিত, বিব্রত। এত স্পষ্ট একটা ব্যাপার এত কাছ থেকে ঘটে আসছে, অথচ সে বুঝতেই পারল না। পাভেল ঘটনা নিশ্চিত করেছে, যা ঘটে ভালোর জন্য ঘটে। আল্লাহ আগে থেকে সাবধান করে দিয়েছে এখনকার ঘটনা ঘটিয়ে। পাভেল মেসেজ করে জানানোর পর নিজেই স্তব্ধ। মনে মনে বলল, স্যারের মতো একজন আজকের ঘটনায় এতটা বিচলিত হলে অন্য কেউ তো কিছুই না। আপন মানুষরা এভাবে আঘাত করতে পারে? যাকে এত স্নেহে মানুষ করেছে, আজ সেই এভাবে আঘাত করলো। ঝিঝি পোকার আওয়াজ কানে লাগছে। পুকুরের এক কোনায় সিঁড়ির উপর বসে আছে দিয়া, হাতি এবং কাঁধে শাহাদের কাপড়। এই প্রথম খোলামেলা ভাবে শাহাদকে গোসল করতে দেখল। অনবরত ডুব দিয়ে যাচ্ছে, ঘষে ঘষে গায়ে সাবান লাগাচ্ছে। আশ্চর্য লোক তো। পোকার কামড়ে এভাবে সাবান ঘষলে তো শরীর জ্বলবে। কেমিক্যাল এর তো একটা এফেক্ট হতে পারে। পাক্কা 20 মিনিট হতে চললো, এখনো পুকুর থেকে ওঠার নাম নেই। এবার তো ঠান্ডা লেগে যাবে।
দিয়া কণ্ঠের জোর বাড়িয়ে ডাক দিল। শেহজার বাবা, উঠে আসুন, ঠান্ডা লেগে যাবে তো। অকস্মাৎ খেয়াল করলো পুকুরের চারপাশ শুনশান। কি হলো, মানুষটা কোথায় গেল? দিয়ার বুকটা ধক করে উঠল। আরো দুবার গলা ছেড়ে ডাকলো। শেহজার বাবা, কোথায় আপনি? এবারও নিশ্চুপ। তৃতীয়বারের মতো হাঁক ছাড়লো দিয়া। আমার ভয় করছে এমপি সাহেব, উঠে আসুন। ছপাত করে উঠল পুকুরের পানি। কেঁপে উঠল পুকুরের চারপাশ। মনে হলো কেউ তাণ্ডব চালাচ্ছে পানিতে। জলধারার প্রতিধ্বনিতে চারপাশ আন্দোলিত। ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। দিয়া লাফিয়ে 2 সিঁড়ি উপরে উঠে চিৎকার দিয়ে উঠল, ইয়া আল্লাহ, পানিতে কে? শেহজার বাবা, কোথায় আপনি? পানিতে তোলপাড় করা ঢেউ এলোমেলো তরঙ্গ সৃষ্টি করে পুকুরের ঠিক মাঝখান থেকে সাঁতরে আসছে কেউ। কাছে আসতেই লেবু গাছের পাশে হলদে বাতির আলোতে স্পষ্ট সাহাদের মুখ। সোজা সিঁড়ি বেয়ে দিয়ার সামনে এসে দাঁড়ায়। চুল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে মুখে। সেট করা চুলগুলো এলোমেলো অবস্থায় কখনো দেখা হয়নি। স্নিগ্ধ লাগছে গোসলের পর। শ্যামবর্ণের মানুষটার মুখ জল জল করছে সিক্ততায়। পেটানো দেহের ভাঁজে ভাঁজে পানি। হাতে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলে উঠল, শাহাদ ইমরোজ সমুদ্র শাসন করে এসেছে জীবনের 15টা বছর। তাকে নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই। ডুব দিয়েছিলাম, তাই প্রতি উত্তর করিনি। গত রাতের ব্যবহারের পর দিয়ার ভেতরটা অনেকভাবে পুড়েছে। নিজেকে প্রতিনিয়ত মানুষটার কাছাকাছি কল্পনা করে। এখন দুপুর থেকে দিয়ার মন ফুরফুরে। সন্ধ্যার ঘটনায় প্রচণ্ড মন খারাপ করে দিয়েছে। এখন শাহাদের ডুব দেওয়ার ঘটনায় হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। দিয়া তখনও শুকনো ঢোক গিলছে। কম্পিত গলায় বলে উঠল, আমি একা ছিলাম, আপনার তখনকার অস্বস্তিকর পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পোশাক কি এখানে চেঞ্জ করবো? লজ্জা পাবে না তো আবার? দিয়ার দু গালে রক্তিম আভা ফুটে উঠেছে। তা ঢাকতে ভ্রু কুঁচকে বলে, এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে জীবনে প্রথম দেখছি। কথা শেষ করেই জিহবায় কামড় দিল। ইস, কি বলে ফেলল! সাহস বেড়ে গিয়েছে। এখন যদি রেগে গিয়ে ধমকে একাকার করে। দিয়া মাথা নত করে নিজেকে মনে মনে শাসন করেই চলেছে। শাহাদের মনে হলো ওর প্রচুর হাসি পাচ্ছে। বড়ই অদ্ভুত। কি হলো ওর? সহজে হাসি না আসা মানবের এখন ছোট্ট কারণে হাসি আসছে। তবু নিজেকে সামলে বলল, তাই নাকি? আগেও দেখেছিলে? কখন বলো তো? কি অবস্থায় দেখেছিলে? দিয়া লজ্জা পেয়ে 2 অধর আলগা করে ফেলল। অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। এতক্ষণ খেয়ালই করেনি কথা বলতে বলতে শাহাদ ইতিমধ্যে পোশাক পাল্টে ফেলেছে। দিয়া চমকে বলে, আপনি তো আমাকে ভুলিয়ে বদলেই ফেললেন। ওহো, ভুল হয়েছে। না বদলালে ভালো হতো বলছো? আচ্ছা ঠিক আছে, আবার খুলে তোমার সামনে বদলাই। এই একদম না। 2 হাতে মুখ ঢেকে ফেলল দিয়া। শাহাদ হাসি লুকিয়ে পুকুরে নেমে প্যান্টটা পানিতে চুবিয়ে নিল। জোরে শ্বাস নিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। শাহাদের এই হাসি যদি এখন দিয়া দেখত, প্রেমে পড়ে যেত প্রথম রাতের মতো। পুনরায় মুখ গম্ভীর করে উপরে উঠে আসলো ভেজা প্যান্ট নিয়ে। শাহাদের পোশাক কেউ ধোবে, এটা পছন্দ নয়। শিফা আর সুলতানা কবির ছাড়া কারো অনুমতি নেই। বিয়ের প্রথম দিকে দিয়া সেই অনুমতি পেলেও এখন নেই। শাহাদ প্যান্টের পানি ঝেড়ে বলে, ফারা, কিছু একটা হলেই যে ঠোঁট দুটো আলগা করে হা হয়ে যাবে, এই জিনিসটা দেখতে বেশ লাগে। দিয়াকে তোয়াক্কা না করে শাহাদ হাঁটা ধরল বাড়ির পথে। দিয়াকে বিব্রত করতে পেরে মজা পেয়েছে। মেয়েটা বেশ অপ্রস্তুত থাকে। এখনো বিবেচনা বোধ আসেনি, তাই তো বড় ভুলটা করে ফেলেছিল। পুরনো কথা ছেড়ে বর্তমানে মনোযোগ দিয়ে বলে, আমার পেছনে কখনো হাঁটবে না, সামনে হাঁটো। তোমার অবস্থান প্রথম সারিতে। দিয়া চুপচাপ ভদ্র মেয়ের মতো সামনে হাঁটছে। সাধারণ কথার মধ্যেও কত অসাধারণ অর্থ লুকায়িত। শাহাদ দিয়াকে সামনে এগিয়ে যেতে বলেছে, এটা সুন্দর বোধ হয়, কিছু হয় না। অকস্মাৎ শাহাদ ঘাড় ঘুরিয়ে দোতলার বারান্দায় তাকালো। অনাকাঙ্ক্ষিত মুখটা দেখে নিজেকে সংযত করে ঘৃণায় একদলা থুতু ফেললো এক পাশে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিয়া সামনে সামনে হাঁটছে, সাহাদ পেছনে পরিকল্পনা করছে। ফোনে মেসেজ পাঠানো শেষ। পাভেলকে গাড়ি বের করার নির্দেশ দিল। গায়ে সাদা স্লিভলেস টি শার্ট, পরনে কালো ট্রাউজার, গলায় তোয়ালে ঝুলছে। সুলতানা কবিরের কাদো কাদো চেহারা দেখে বলল, আম্মু ঠিক আছে, আমি সারাদিনের ব্যস্ততায় হঠাৎ শরীর নেতিয়ে পড়েছে। চিন্তা করবেন না, বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। আজ না গেলে হয় না? অসম্ভব, আমার অনেক কাজ আম্মু, গতকাল মিটিং পোস্টপোন করে এসেছি। রায়হান সাহেব সুলতানা কবিরকে বারণ করলেন ইশারাতে। উপর থেকে তাহি মনিকা নেমে এলো। তাহি বলে উঠল, ভাইজান আমাদের দুজনকেও নিয়ে যাবেন? আমার একটা মেজর অপারেশন আছে আগামীকাল, পোস্ট অফিস মোড়ে নামিয়ে দিলেই হবে আমাকে। সিএনজি নিয়ে চলে যাব। আর মনি? মনিকা হেসে বলল, ভাইজান আমি চলে যেতে পারবো। শাহাদ লিমনকে হাঁক ছেড়ে ডাক দিল। লিমনের এলোমেলো হন্তদন্ত হয়ে ছুটে আসা দেখে শাহাদ চোখ ছোট করে অসন্তোষ ভঙ্গিতে বলে উঠল, তুমি কি সর্বদা এমন আচরণ করো? সরি ভাইজান, কাপড় পাল্টাচ্ছিলাম। তাহি মুখ চেপে হাসছে। দিয়া হাসি আটকে দুহাতে মুখ চেপে ধরল। শাহাদ ধমকে বলল, শুধু যে দু পায়ে দুরকম জুতা পরেছো তাই তো নয়, ট্রাউজার উল্টো পরেছো, জিপার পর্যন্ত আটকাওনি। কমন সেন্স নাই তোমার? বাড়িতে কতগুলো ছোট বড় মেয়ে আছে, অসভ্য। ভাইজান ভিতরে আন্ডারওয়্যার আছে তো? শাহিন খুব জোরে লিমনের মাথায় গাঁটটা মেরে শাহাদের দিকে তাকিয়ে বলে, ভাইজান ছোট মানুষ, মাফ করে দেন। ওর আচরণে পরিবর্তন আনতে বলো, কোন দিন তুলে আছাড় মারবো বুঝতেও পারবে না, বেয়াদব। শাহাদ উপরে উঠে যেতেই শাহিনকে বলে, ওকে বলে দাও তাহি এবং মনিকাকে পোস্ট অফিস মোড়ে নামিয়ে দিতে, আমি একটু প্রাইভেসি চাচ্ছি। আমি একটু প্রাইভেসি চাচ্ছি। এই কথাটি অনেকের কর্ণে বাজল। শাহিন লিমন শাহাদের যাওয়ার দিকে চেয়ে রইল। শাহিন পাভেলকে ইশারা দিতেই পাভেল দু চোখের পলক ঝাপটে বুঝিয়ে দিল গন্ডগোলের পূর্বাভাস। লিমনকে তৈরি হতে পাঠিয়ে দিল শাহিন। শেফালি রুমের দরজা আটকে চুপি চুপি বারান্দায় এসে কল রিসিভ করলো। বলো। তোর কি মনে হয় না তোকে সময় বেশি দিচ্ছি? এখনো কাজ সামলাতে পারলি না কেন? বললেই হলো, আমি সুযোগ পেলাম কই? আর ভাইজানের আশেপাশে তো ডাইনিটা সারাক্ষণ থাকে। ব্যবস্থা কর, নয়তো তোর ঢেকে রাখা গোপন ফাঁস করতে আমার বেশি দিন সময় লাগবে না। আপা। টুট টুট করে ফোনটা কেটে গেল। শেফালির মন চাইল নিজের চুল নিজেই ছিঁড়তে। যে করেই হোক শাহাদের সাথে এখন দিয়ার বাড়ি যাওয়া আটকাতে হবে। রুমের দরজা খুলে টিপে টিপে পায়ে দেখে দিয়া শাহাদ নিচে বেরিয়ে যাওয়ার জন্য রেডি। ঠিক তখনই শেফালি ইচ্ছাকৃত সিঁড়ি দিয়ে পড়ে গেল। আকস্মিক আর্তনাদে কেঁপে উঠল তারাভিলা। শুরু হয়ে গেল আহাজারি। শেফালির শোকের মাধ্যমে ছেয়ে গিয়েছে তারাভিলা। শাহাদ শাহিন ছুটে এলো বোনের পায়ের কাছে। শিফা পায়ে ম্যাসাজ করতে চাইলে তাহি বাধা দেয়। ম্যাসাজে ব্যথা বাড়বে। মনি এসে বলে যত দ্রুত সম্ভব এক্সরে করা দরকার। তাহি মাথা নাড়ালো। মনির মাঝে বলে উঠল, শাহাদ ভাই, শেফালিকে হসপিটালে নিয়ে চলুন। তাই চল, দেরি করলে বিপদ বাড়বে। পেছনে দিয়ার কোলে শেহজা। রায়হান সাহেব বলে উঠলেন, তোমরা যাও শাহাদ, আমরা নিয়ে যাব শেফালিকে। হয়তো হালকা ব্যথা লাগবে, বেশি দূর পড়েনি। মনি বলে উঠল, বড়াব্বু, এই অবস্থায় কোথাও কাউকে যাওয়ার দরকার নেই। শেফালিকে আগে হসপিটালে নিয়ে জরুরি। মনির ধমকটা উপস্থিত কয়েকজনের খুব কানে লেগেছে। লিমনের চোয়াল শক্ত হয়ে গিয়েছে। কোনো এক সংযত কারণে লিমনের মুখভঙ্গি পরিবর্তিত হলো। শাহাদ নিজে কিছুটা হতবিহবল। বোনকে ফেলে যাওয়াটা বড্ড বোকামি। উঠে দাঁড়িয়ে বলে উঠল, পাভেল গাড়ি বের করেছো? তোমরা ওকে গাড়িতে তোলো। যে কাজ কখনোই বংশে হয়নি এমন একটি কাজ হয়ে গেল এখন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কথা বলাটা বড্ড অন্যায়। যেখানে গুরুজনেরা উপস্থিত, যার মুখের উপর কথা বলা মানায় না, অথচ এখন এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছে এই পরিবার।
যেখানে অন্য সময় হলে ঘাম ছুটে যায়, অথচ এখন সেই ছেলে এসে শাহাদের সামনে দাঁড়িয়ে বলে, বড় ভাইজান মাফ করবেন, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। শেফালি আবার কিছু হবে না ইনশাল্লাহ। হয়তো পা মচকে গিয়েছে। আমি শাহিন ভাই, কাব্য, মনিয়াপা মিলে হসপিটালে নিচ্ছি। বড় আব্বুর গাড়ি আসে, আবার পাটা ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবিমার মনে কষ্ট পাওয়া তো থেকে যাবে। এতদিন পর যাকে বলে নিয়ত করছে, না গেলে রুহ কষ্ট পাবে। অ্যাক্সিডেন্ট জীবনে কম বেশি হবেই। আমরা আপনাকে আপডেট দিব, আপনি ভাবিমাকে নিয়ে বেরিয়ে পড়ুন। শাহিনও এগিয়ে এসে বলে, জি ভাইজান, আপনি যান। সুলতানা কবির মন খারাপ করে দিয়ার দিকে তাকালো। মেয়েটা আসলে বিষণ্ণ। সুলতানা কবির মা হয়েও শক্ত হতে হলো এখন। শাহাদের দিকে তাকিয়ে বলে, শেফালি নিজের দোষে পড়েছে বাবু, যাও তোমরা, আপডেট দিব আমরা। শেফালি চেঁচিয়ে বলল, না ভাইজান, আপনি যাবেন না, আমার কষ্ট হবে আপনি গেলে। আপনি তো আমাকে আগলে রাখেন। শাহাদ দৌটানায় পড়ে গেল। নিজেকে স্থির করে কথা বলবে আগেই লিমন চেঁচিয়ে বলে উঠল, মাথা ঠিক আছে তোমার? এতগুলো মানুষ থাকতে ভাইজানকেই কেন লাগবে? নাটক কইরো না, উঠো। একেবারে কাছে চলে গেল লিমন। শেফালির দিকে ক্রোধান্বিত দৃষ্টি দিতেই শেফালি শুকনো ঢোক গিলে বলে উঠল, আচ্ছা ভাইজান, আমি ঠিক হয়ে যাব। শাহাদ, শাহিন সহ ভ্রু কুচকে ফেলল অনেকে। মিনিট পাঁচেকের মধ্যে এমন কি হলো? শাহাদ আর কথা না বাড়িয়ে শাহেজাকে কোলে তুলে নিয়ে দিয়ার কাছ থেকে লিমনের মাথায় হাত রেখে বলল, সাবধানে যাবে, আমাকে আপডেট দিও। দায়িত্ব নিয়েছো কিন্তু। জি ভাইজান। লিমন মহা আনন্দে দুপাশে মাথা দুলালো। মনে মনে কুটিল হাসি দিয়ে বলে, মাফ করবেন ভাইজান, এভাবে না হলে আপনাকে আর ভাবিমাকে এরা এক হাতে দিবে না। এত বড় সত্যের মুখোমুখি আজ হব ভাবতেই পারেনি। এবার এই দুই মুখোশরীকে বুঝাবো লিমন কি জিনিস। কিছুক্ষণ আগে যখন শেফালি শাহাদকে যেতে দেবে না বলে চেঁচিয়ে উঠল, তখনই লিমন শেফালির কানের কাছে গিয়ে বলে উঠল, ইচ্ছা করে পড়েছো যে দেখেছি আমি, তোমার সাথে ফোন রেকর্ড ফাঁস করে দিব। তাই ভীত সন্ত্রস্ত শেফালি ব্যথায় কাতরাতে কাতরাতে আর ঝামেলা বাঁধিয়ে শাহাদকে আটকানোর সাহস করেনি। লিমন হেসে বলে, এটাকেও ছাড়বো না। পিতা সমতুল্য আপন ভাইয়ের সাথে এসব করে যাচ্ছ তোমরা, ছেড়ে দিব ভেবেছো? তোমরা ঠকাতে পারলো, আমি পারবো না। মানুষটা আমার কাছে আমার বাবার মতো ছাদ। তোমাদের জন্য নিজের মাথার ছাদ হারাবো না কে? লজ্জাহীন বেলাহাজ মহিলা, সাথে আছে আর এক ইবলিশ। অহেতুক কারণে বাড়ি মাথায় তুলেছে। মহান রব যা করে ভালোই করে। পায়ে হালকা মোচ লেগেছে, এছাড়া তেমন কিছুই নয়। বাড়ির শুদ্ধ লোকজনকে নাস্তানাবুদ করে রেখেছিল। এক্সরে করার পর ডক্টর বেড রেস্ট দিয়েছে। লিমন হসপিটালের ফর্মালিটিস পূরণ করেই সিঁড়ি দিয়ে উঠতেই শাহিন ওকে আড়ালে নিয়ে আসে। শাহিনকে এভাবে দেখে ঘাবড়ে যায়। শাহিন রাগান্বিত হয়ে বলে, আজকে কি এমন ঘটেছে, খুলে বল। লিমন জোরে শ্বাস ছেড়ে বলে, ছোটটা শেফালি আপা ইচ্ছা করে পড়ে গিয়েছে সিঁড়ি থেকে। ভাইজান আর ভাবিমাকে আটকাতে এমন একটা সিচুয়েশনে পড়বো চিন্তাও করিনি। ও যখন বারান্দায় ফোনে কথা বলছিল, তখন আমি বাড়ির ছাদ থেকে আম গাছটাই বিয়ে নামছিলাম। শিভে আর নিশি কাঁচা আম খাবে বলেছিল। বারান্দায় শেফালি আপাকে দেখে এগিয়ে গিয়ে ভাবলাম ভয় লাগাবো, সেই মুহূর্তে ওর ফোনের কথাগুলো শুনে তুমি অবাক হবে জানলে শেফালি আপা এমন একজনকে সাহায্য করছে যাকে কেউ কখনো কোনো অবস্থাতে এমন কাজ করতে পারে বলে ভাবতে পারবে না। কে? দেওয়ালেরও কান আছে। শাহিন মাথা নেড়ে বলে, চল ঢাকা ব্যাক করব। আব্বা আমাকে বোঝাতে হবে যে শেফালির মাথা ঠিক নেই। তাই ভালো। বেরিয়ে গেল দুই ভাই। মনে হাজারো প্রশ্ন। শাহিন এমন অনেক কিছু গত কয়েকদিনে শুনেছে, দেখেছে, তবে যাচাই করার সুযোগ হয়নি। ভাইজান একাই সামলে নিতে পারবে, তবুও ভাইজানের জন্য একজন সাপোর্ট হিসেবে থাকবে। নোমানের খোঁজ পেয়েছে ভাইজান। কি হয়েছিল প্রায় 3 বছর আগে, যার জন্য ভাইজান আর ভাবিমার সম্পর্কে এখনো বিরোধ। সম্পর্কটা স্বাভাবিক হবে না কিছুতেই, তা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে এই দুদিনে। লিমন ছোট মানুষ, ওকে বুঝতে না দিয়ে এই ব্যাপারটা সামলে নিতে হবে। আগে ইনফরমেশন ওর কাছ থেকে আদায় করে নিতে হবে।
পকেটে দ্রিপ দ্রিপ করে বাজছে মুঠোফোন। কার্গো প্যান্টের পকেট থেকে বের করে ফোন। নাম দেখেই ঠোঁটের কোণে সেই চির অধরা হাসি। জি ম্যাডাম, বলুন বান্দা কিভাবে আপনার উপকার করতে পারে? কথা বলবে না? আজ সারাদিনেও সুযোগ পাওনি? সে অনেক কথা। শেফালির পা মচকে গিয়েছে, ওকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। উমা, কি বলো? এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। হেঁটে হেঁটে কথা বলছে শাহিন। শেফালির কেবিনের সামনে এসে দেখে ভেতরে শেফালি ছাড়া অন্য কেউ আছে। বাড়ি থেকে তো শুধু লিমন আর শাহিন এসেছে, বাকিদের আপডেট জানানো শেষ। তাহলে ভেতরে কে? এখন তো শেফালির ঘুমানোর কথা। নরিনকে বলে ফোন রেখেই ধপ করে দরজা খুলে ভেতরে ঢুকে শাহিন। দুই নারী হকচকিয়ে গেল। শাহিন নিজেকে ধাতস্থ করে বলল, মনি, তুই না বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলি, এখানে কখন এলি? মনি সাবলীলভাবে উত্তর দিল, ছোটদা, আমি তো চলেই যাচ্ছিলাম। পোস্ট অফিস মোড়ে এসে ভাবলাম শেফালিকে দেখে যাই, তাই এলাম। ও। পুনরায় ফোন বেজে উঠাতে শাহিন বেরিয়ে এলো। ফোন হাতে নিয়ে দেখে শাহাদের কল। রিসিভ করতেই শাহাদ বলে উঠল, শাহিন, আমরা ঠিকভাবে পৌঁছেছি, তুমি সাবধানে থেকো। ভাইজান। শাহিনের গলার স্বর শাহাদকে ভাবিয়ে তুলল। কি হয়েছে? সবকিছু ঠিক আছে? শাহিন কেমন যেন অপ্রস্তুত। কিভাবে কথাটা বলবে ভাইকে? ভাই যদি বিচলিত বোধ করে, অন্যায় ভাবে নেয়, এমন অসম্মানজনক কথা ভাইকে জিজ্ঞেস করতেও বিবেকে ভাবছে। পাভেল যতটুকু বলেছে শুনেই শরীরে কাঁটা দিয়ে উঠেছে। শাহিন। ভাইজান, মনি হাসপাতালে এসেছে। তো? না মানে, আমি চাচ্ছিলাম মনি থেকে শেফালিকে দূরে রাখতে। কেন? দুইজনেরই গোপন সন্ধিতে হয়তো আপনার ব্যাপারটা। স্টপ দেয়ার। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। শেফালিকে নিয়ে বাড়ি যাও, খেয়াল রাখো সবার। শাহিন ঢোক গিলে বলে উঠল, দুঃখিত ভাইজান, আমি বাড়ি গিয়ে আপনাকে জানাবো। ওপাশ থেকে ফোনে টুট টুট আওয়াজ। শাহিন স্পষ্টত বুঝতে পারছে ভাই রেগে গিয়েছে, নিজের উপর রাগ হচ্ছে। এভাবে প্রশ্ন করা উচিত হয়নি, হয়তো বিচলিত হয়ে গিয়েছে। যখনই পাভেলের কাছে শুনেছে মনির কুদৃষ্টি ভাইয়ের উপর পড়েছে, কিছুতেই মেনে নিতে পারছে না। অথচ এই মনিকে ভাইজান আদরে আদরে মানুষ করেছে। মনি আর তাহি দুজনই ফ্রেন্ড। ছোট কাকার মেয়ে মনি। কাকা অন্যান্যদের তুলনায় সামর্থ্যের দিক থেকে কম সচ্ছল। তাহি সরকারি মেডিকেলে চান্স পেলেও বড় খালা যখন রাজি হয় না সেই মেয়েকে পড়াতে, তখনই শাহাদ নিজেই কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল। তা দেখে মনি জেদ ধরেছিল তাকে মেডিকেলে পড়াতে হবে। মনি সরকারিতে চান্স পায়নি। শাহাদ ও রায়হান সাহেব দুজনে একটি স্বনামধন্য প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করায়। এরপর থেকে মনি এবং তাহির পড়াশোনার সকল খরচ শাহাদ নিজে বহন করেছে। পুতুলের মতো আগলে রেখেছে দু বোনকে। অথচ এখন সেই মনির কুনজর পড়েছে শাহাদের দিকে। এই ব্যাপারটা ভাবতেই মনে হচ্ছে কত বড় পাপ। শাহাদ নিজেও এই কথা সহ্য করতে পারেনি বলে শাহিনের ধারণা। মুঠোফোনের অপর প্রান্তে শাহাদ ভাবছে নিশ্চয়ই পাভেলকে বলেছে শাহিনকে। খোঁজ খবর নিতে বলেছিল পাভেলকে। পাভেল শাহিন দুটো একমেট। শাহাদও পছন্দ করে ওদের বন্ধুত্ব। তবে ভাই এতটুকু শুনেই ঘাবড়ে গেল। অথচ গতকাল বোনের মতো আদরে যত্নে গড়ে তোলা মেয়েটার অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অপবিত্র ছোঁয়ার কথা ভাবতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মন থেকে বেরিয়ে এলো আফসোস। কেন রে মনি? তুই তো আমার আদরের ছোট্ট পড়েছিলিস, আমার শেষদার মতো। এভাবে কষ্ট দিতে পারলি তোর ভাইজানকে? ভুলটা আমারই ছিল। তোকে বড় ভাইজান থেকে শাহাদ ভাই ডাকার অনুমতি দেওয়াটাই আমার জন্য অদৃশ্য ছোঁয়া, আমার জন্য অস্পৃশ্য ছোঁয়া, অকল্যাণ বয়ে এনেছে। ভাইয়ের রূপ দেখেছিস, এবার বিচারকের রূপ দেখবি। তোর বিচার আমি করব। মাথা যখন আমার, ব্যথাও আমার। আমি চিকিৎসা করব। বন্ধু তালিকায় অনেক আগে থেকেই সুদর্শনা আছে, তবে কখনো কথাবার্তা চালাচালি কিংবা অল্প স্বল্প কথোপকথনও হয়ে ওঠেনি। নীল শাড়ি গায়ে জড়িয়ে চিকিৎসকের সাদা পোশাক, কি স্নিগ্ধ লাগছে দেখতে। হঠাৎ করে মনে হলো এই রমণী মন কেড়ে নিয়েছে।
বুকের বাঁ পাশটা ধক করে উঠল। খাটে আধ শোয়া হয়ে পায়ের উপর পা তুলেছিল আরাম করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।